নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব গুহের কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য পর্ব 12। তো চলুন শোনা যাক। সেদিন মান্দারে গিয়েছিলাম। ডাক্তার সাহেব পিঠে চড় মেরে বলেছিলেন, "Well, Mr. Basu, you need not come to me anymore. You are a free man now. You may lead your normal life. Wish you all the best." হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় যখন দাঁড়ালাম তখন বেলা 10টা বেজেছে। শীতের রোদ পিচের রাস্তায় পিছলে যাচ্ছে। সামনেই একটা গির্জা, দোকান, বাজার। ঘন ঘন বাস আসছে যাচ্ছে, চড়ে যাচ্ছে মাল বোঝাই ট্রাক, পিচের ওপরে প্যাচ প্যাচ আওয়াজ তুলে। শুকনো পাতা উড়ছে হাওয়ায়, ঘূর্ণি উঠছে চায়ের দোকানের সামনে। শাল পাতার ফেলে দেওয়া দোনাগুলো ঘুরপাক খাচ্ছে। হাওয়ায় আমার চুল এলোমেলো হচ্ছিল। পায়জামা পাঞ্জাবি পরে গায়ে শাল জড়ানো আমি এই সুকুমার বোস স্থানুর মতো দাঁড়িয়েছিলাম মিশন হসপিটালের গেটের বাইরে। ভাবতেও দারুণ লাগছিল যে আজ আমি স্বাধীন। আমি মনে হচ্ছিল যে আমি যেন কোনো জেলখানার গেটের বাইরে দাঁড়িয়ে আছি। পেছনে ফেলে আসা টিবি হসপিটালের দুঃখময় স্মৃতি এবং পরবর্তী সময়ের পদে পদে বাধা আর বাধায় প্রতিদিনের অসুস্থতার বাসি স্মৃতি ভরা জীবন, সবই যেন আমি অনেক দূরে ফেলে এসেছি। আমি যখন হঠাৎ ছুটি হওয়া কোনো যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, ছাড়া পেয়েই গড়াদের বাইরে এসে দাঁড়িয়েছি। আমার এই হঠাৎ পাওয়া স্বাধীনতা নিয়ে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। স্বাধীনতা ও মুক্তির দায় বড় ভীষণ বলে মনে হলো। এই নিয়ে আমি এক্ষুনি কি করব বা কি আমার করা উচিত তাও আমি ভেবে পেলাম না। আস্তে আস্তে অন্যমনস্ক ভাবে সামনের চায়ের দোকানের দিকে পা বাড়ালাম। চায়ের দোকানের বেঞ্চে বসে পাকৌড়া ও চা খেলাম। তারপরে বেশ করে খুশবু ভরা জর্দা দিয়ে দুটো মগাই পান খেলাম। তারপর অনেক দিন পর একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলাম, এক্ষুনি আমার কি করা উচিত। ম্যাকলাক্সিগঞ্জে যেতে হবে এক্ষুনি। একটা ট্যাক্সি ধরে চড়ে যেতে পারি, কিন্তু আমার পা দুটো কিছুতেই সেদিকে যেতে চাইল না। আমার পার্সের ভেতরে একটা ঠিকানা লেখা ছোট্ট কাগজ ছিল। সেই কাগজটা বের করে ছুটির রাঁচির ঠিকানাটা একবার দেখলাম। তারপর রতনলালের ডালটনগঞ্জিয়া বাস এসে দাঁড়াতে কি এক অদৃশ্য ও অনামা টানে সেই বাসে উঠে পড়লাম। রাতুর রাজার লাল রঙা প্রাসাদের ধার ঘেঁষা আমবাগানের পাশ দিয়ে বাস চলছিল। ডান দিকে সেই বড় জলাটা। সকালের রোদ ওদের সাদা ডানায় পিছলে পড়ে চমকে উঠছে। বাস চলছে এক টানা গো গো শব্দ করে। সেটা চলেছে রাঁচির দিকে, ছুটির দিকে। রাঁচির রাতু বাস স্ট্যান্ডে পৌঁছে একটা সাইকেল রিক্সা নিলাম। রিক্সাওয়ালা অনেকগুলো মোড় নিয়ে কেচড় কেচড় করতে করতে এসে অনেকক্ষণ পর যেখানে থামলো সেই জায়গাটা বেশ নির্জন। একটা প্রকাণ্ড হাতাওয়ালা পুরনো দিনের বিরাট বাড়ি, একতলা এবং দোতলার কিছুটা জুড়ে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো অফিস আছে। রিক্সাওয়ালা দারোয়ানকে জিজ্ঞেস করে আমাকে বাড়িটার পেছনের দিকে নিয়ে গেল। ভাড়া মিটিয়ে চওড়া ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দোতলার বারান্দার প্রায় শেষ প্রান্তে একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। দারোয়ান বলল, "হেই হ্যাঁ দিদিমণি কা ঘর।"
বলেই উত্তরের অপেক্ষা না করে চলে গেল। বারান্দায় একটা শাড়ি মেলা ছিল। শাড়িটা আমার চেনা। ঘরের দরজার কড়া নাড়তেই একটি স্থানীয় বৃদ্ধা এসে দরজা খুলল। হিন্দিতে বলল, দিদিমণি বাড়ি নেই, দুপুরে আসবে। আমি বললাম, আমি দিদিমণির আত্মীয়, আমি দিদিমণির জন্য অপেক্ষা করব, আমাকে বসতে দাও। বুড়ির চোখে মুখে কোনো নরম ভাব দেখা গেল না। বেশ শক্ত গলায় বলল, হুকুম নেই হ্যাঁ, আপনি যেই হন না কেন নিচে গিয়ে অপেক্ষা করুন। ভাবটা এমন যে দিদিমণি এসে সরেজমিনে তদন্ত করে আপনাকে বেকসুর বলে সার্টিফিকেট দিলে তখন দিদিমণি নিজেই ওপরে নিয়ে আসবেন আপনাকে। তার আগে বুড়ির পক্ষে আর কিছু করণীয় নেই। আমি বললাম, একটু জল খেতে পারি? একটু কেন, এক ঘড়া জল খাওয়াবো, কিন্তু এখন নয়, দিদিমণি এলে। এখন মানে নিচে যান, নইলে লক্ষ্মণ সিংকে ডাকবো। আমার চেহারা কখনো সুন্দর যাকে বলে তা ছিল না, তবে নিজের চেহারা সম্বন্ধে একটা দুর্বলতা কুৎসিত লোকেরও থাকে। আমারও ছিল। একটা ধারণা ছিল আমার চেহারাটা আর যাই হোক অভদ্র বা চোর ডাকাতের মতো নয়, কিন্তু এই অচেনা বুড়ি আমার সঙ্গে যে ব্যবহারটা করলো তাতে মনে মনে বিলক্ষণ দুঃখিত হলাম। বুড়ি না হয়ে ছুরি হলেও না হয় তার অপমান হজম করা যেত, কিন্তু এ অপমান বড় লাগলো। তবু ভেবে দেখলাম, সিন ক্রিয়েট করে জোর করে ঘরে ঢোকাচ্ছে নিচে গিয়ে লক্ষ্মণ সিংয়ের ছাড়পোক্কাওয়ালা খাটিয়াতে অবস্থান করা অপেক্ষাকৃত সম্মানে। সিঁড়ি দিয়ে যখন নেমে আসছি, মাঝ সিঁড়িতে এসে জানালার কাছে হঠাৎ আমার মুখটা দেখতে পেলাম। আমি নিজেই চমকে উঠে দেখলাম, রুক্ষ উস্কো খুস্কো চুল, বড় বড় দাড়ি, সেই কাল ভোরে দাড়ি কামিয়েছিলাম, পান খাওয়া লাল ফাটা ঠোঁট ও ঘোলাটে চোখ। আসলে আমি তো আর কেউ হই না ছুটি। ওর মনের উদারতায় সংস্কারহীনতায় এই সমাজের বিরুদ্ধে ওর বিদ্যুৎময় বিদ্রোহে ভর করে ও আমাকে যে আত্মীয়তা দিয়েছে তার তো এদের চোখে কোনো স্বীকৃতি নেই। এই সম্পর্ক তো শুধু ওর এবং আমার। এই সম্পর্কের যতটুকু দাম, যতটুকু নৈকট্য, সে তো শুধু আমার আর ছুটির কাছেই। বাইরের কেউ তো এই সম্পর্ক বুঝতে পারবে না। আমরা দুজনেই শুধু এই সম্পর্কে স্বীকার করেছি, শ্রদ্ধা করেছি, সমস্ত সামাজিক ঝড় ঝাপটা ন্যাপাম বোমা থেকে আড়াল করে রেখেছি। এই সম্পর্কের তো নাম নেই, একে তো ছাঁচে ফেলে কোনো বিশেষ আবিধানিক নামে ডাকা যায় না। এ যে এক দারুণ সম্পর্ক। শুধু ছুটি জানে আর আমি জানি ছুটি আমার কে হয়। বাড়ির ঝির এই সাধারণ শুল প্রশ্নের উত্তরে আমি কিচ্ছু বলতে পারবো না। বললে টলতে পারতাম না এক কথায়, ও আমার কে হয়। বৃদ্ধ দারোয়ান যে আমাকে উপরে পৌঁছে দিয়ে এলো, সে শুধুলো, কি হলো? আমি বললাম, দিদিমণি নেই। ও চটে উঠে বলল, নেই তো কি, ওই বদমাইশ বুড়িটা আপনাকে বসতে পর্যন্ত বলল না। আমি অবাক হয়ে দারোয়ানের মুখের দিকে তাকালাম। কিছু বলার আগে দারোয়ান একটা গালাগালি দিয়ে বলল, ও ওই রকমই, সাধে কি আর ওকে আমি দেখতে পারি না? আপনি আপনি ওইখানে বসুন, ওই গাছতলাটায় চোপাই পাতা আছে, ওতে গিয়ে বসুন। দিদিমণি ওই 1:30-2টোর সময় এসে যাবেন। আমি বললাম, একটু জল খাওয়াতে পারবে দারোয়ানজি? সে বলল, নিশ্চয়ই খাওয়াবো, পিয়াসিকে জল খাওয়ানো এ তো পুণ্যের কাজ। বলি তার ঘর থেকে হাতে করে একটু আখি গুড় আর ঝকঝকে লোটায় করে 1 লোটা জল নিয়ে এলো। আদর করে বলল, পিজিয়ে। আশ মিটিয়ে জল খেলাম। দারোয়ানের ইচ্ছা ছিল আমার সঙ্গে একটু গল্প গুজব করে।
বেচারার একা বসে বসে আর খৈনি টিপে টিপে বুঝি সময় কাটে না। কিন্তু আমার তখন গল্প করার ইচ্ছে ছিল না। শুধু ওর সঙ্গে কেন, কারোর সঙ্গেই না। ওকে ধন্যবাদ দিয়ে আমি গিয়ে চোপাইতে লম্বা হয়ে শুয়ে পড়লাম, হাতের ওপর মাথা দিয়ে। যে গাছের নিচে চোপাইটা পাতা ছিল সেটা একটা খুব প্রাচীন নিম গাছ। রোদে ফিনফিনে পাতাগুলো ঝিলমিল করছে, একটু একটু হাওয়া আছে। মাঝে মাঝে একটা দুটো শুকনো পাতা হাওয়াতে ঘুরে ঘুরে কাঁপতে কাঁপতে নিচে নেমে আসছে। অনেক পাখি এসে বসেছে গাছটাতে, অনেক বাসা করে আছে। এই রকম গাছতলা বড় শান্তির জায়গা। ওই গাছটার নিচে এই রৌদ্রালোকিত সচকিত কাকলি মুখর সকালে শুয়ে শুয়ে আমার মনে হলো আমি যেন ছুটির কোলে মাথা দিয়ে শুয়ে আছি। যত ঝড়, যত ঝাপটা, যত কিছু অন্যায় অত্যাচার, যা কিছু ব্যক্ত ও অব্যক্ত ব্যথা সব পেরিয়ে এসে আমি এই দারুণ স্নিগ্ধ শান্তির ঘরে পৌঁছেছি। ভগবান সাক্ষী করে বলতে পারি, ওর কাছে কখনো আমি কোনো কিছু প্রত্যাশা করে আসিনি। ভিখিরির মতো কোনো কিছু চাইনি ওর কাছে। ও ও আমার কাছে কিছু মাত্র চাইনি, কিন্তু সব কিছু দিতে চেয়েছে, যা ওর আছে, যা ও দিতে পারে। হয়তো আমরা দুজনে কেউ কারো কাছে কিছু মাত্র প্রত্যাশা করিনি বলে সম্পর্কটা এমন সহজ হয়েছে। ছুটিকে দেখতে পাই আর নাই পাই, সবসময় ছুটি আমার সমস্ত মন জুড়ে থাকে। যখন ওকে 1 বছর দেখিনি তখনও ও আমার সমস্ত মন জুড়ে ছিল। প্রথম প্রথম মনে হতো আমি বোধহয় রমার প্রতি বিশ্বাসঘাতকতা করছি। ছুটিয়ে বলতো, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে, মনে হয় আমার জন্যই আপনার বিবাহিত জীবনে এমন অশান্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি, হয়তো ছুটিও জানি, আমরা দুজনে সৎ ও হৃদয়বান বোকা বলেই এ কথা আমাদের মনে হয়েছে। রমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাক এ আমি কখনোই চাইনি, কিন্তু এ বাবদে আমার কিছু করার আছে বলে আমার তা মনে হয় না। মনে হয় যা কিছু করার ছিল শেষ হয়ে গেছে। কিন্তু রমা আজ বহু বছর ধরে আমার সঙ্গে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার চেনা পরিচিত সকলের সঙ্গে যা ব্যবহার করেছে এবং করে আসছে, তাতে মনে মনে তার থেকে সরে না এসে আমার কোনো উপায় ছিল না। কতদিন যে পিস্তলের নল মাথার কাছে ঠেকিয়ে নিজেকে শেষ করে দিতে গেছি, কত যে দিন সে আমিই জানি। পারিনি, কারণ আমি নিজেকে ভালোবাসি বলে নয়, পারিনি রুনের কথা ভেবে। আমার ছেলে নিরপরাধ, সরল, অপাপবিদ্ধ ছেলে তো কোনো অপরাধ করেনি। আমি না থাকলে ওকে ওর স্বাভাবিক ও সুস্থ অধিকার থেকে ঘৃণিতভাবে বঞ্চিত করা হবে। ওর প্রতি যা আমার করণীয়, শুধু টাকা পয়সা নয়, সবই আমার করা উচিত। এই কর্তব্যে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। যত যন্ত্রণায় পেয়ে থাকি, যত কষ্টই পেয়ে থাকি, ভেবে দেখেছি যতদিন না রুনের প্রতি আমার সব কর্তব্য শেষ হচ্ছে, ততদিন এখান থেকে পালিয়ে যাওয়া আমার অনুচিত। আমার জীবনটা যে আমারই, শুধু আমার একার, রমার নয়, রুনের নয়, এমনকি ছুটিরও নয়, একমাত্র আমার। এই ভাবনাটা ছুটি আমার মধ্যে সঞ্চারিত করেছে। ছুটি আমাকে শিখিয়েছে জীবনের মানে কি। ছুটিই বলেছে বারবার, কেউ অন্য কারোর জন্য, অন্য কারো কারণে বাঁচে না, অন্তত কারোরই সেরকমভাবে বাঁচা উচিত নয়। এও বলেছে যে কেউ অন্য কারোর দয়ায় নির্ভর করে বাঁচতে পারে না। বেঁচে থাকার এবং সুস্থ, স্বাভাবিক ও সুখী মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আমাদের সকলের জন্মগত নয়, সে অধিকার আমাদের প্রত্যেককে তৈরি করে নিয়ে বাঁচতে হবে। ও সবসময় বলে যে জীবন একটা চলমান চাঞ্চল্যকর অভিজ্ঞতা, এতে স্থাবর ও স্থবিরের কোনো স্থান নেই। বলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই সত্য,
এই মুহূর্তটি, যে মুহূর্তে আমি বা ছুটি বা অন্য কেউ বেঁচে আছি, আর সব মিথ্যা। বর্তমানের জন্য অতীত এবং ভবিষ্যৎ দুইকেই হাসি মুখে বিসর্জন দেওয়া যেতে পারে। ভাবলে অবাক লাগে যে ছুটি এই অল্প বয়সে এত সব অরিজিনাল ভাবনা পেল কোত্থেকে, কি করে ও ওর সমসাময়িক অনেকের থেকে এমন দারুণভাবে আলাদা হয়ে অন্য একটা আনন্দময় জগৎ আবিষ্কার করে ফেলল। আর ফেললই যদি, তো আমার কোনো সৌভাগ্য ও আমার কাছে এলো। আমি যখন কাটার মধ্যে পাকের মধ্যে বসে সামাজিক গালার শিলমোহরটা চিরদিনের মতো গলায় ঝুলিয়ে সামাজিক সম্পর্কের ভীষণ ভারী পাথরটা চাপে অসহায়ভাবে নিষ্পেষিত হচ্ছি, ঠিক সেই সময় ও কি করে এসে আমাকে মুক্ত করলো? ও কিসের টানে, আমার মধ্যে কি আবিষ্কার করে, কেন আমাকে হাত ছানি দিয়ে আমার মূঢ়তা এবং স্বেচ্ছারোপিত অবশ মনের ভার থেকে স্বাধীন করলো? কিসের জন্য আমাকে পুলক ভরে এই নতুন রোমাঞ্চময় সবুজ জীবনের উপত্যকায় ডাক দিয়ে বলল, আপনাকে বাঁচতে হবে, আর কারোর জন্য নয়, নিতান্ত স্বার্থপরের মতোই আপনাকে আপনার নিজের জন্যই বাঁচতে হবে। একদিন ছুটি একটি দারুণ কথা বলেছিল। ওকে নিয়ে এক রবিবার একটা বড় হোটেলে খেতে গিয়েছিলাম। ডাইনিং রুমে সাদা ফিনফিনে পর্দা ভেদ করে বাইরের আলো ঘরময় ছড়িয়ে গিয়েছিল। বাইরে সবুজ লনের পাশে নীল সুইমিং পুলটা দেখা যাচ্ছিল। ছুটি আমার সামনে মুখ নিচু করে বসেছিল। আমি বলেছিলাম, ওয়েল, আই থিঙ্ক ইউ হ্যাভ চোজেন এ রং পারসন। ছুটি মুখ তুলে বলেছিল, হ্যাঁ ভাই। তারপর আত্মপ্রত্যয়ের সঙ্গে হেসে বলেছিল, আই ডোন্ট থিঙ্ক সো। আমি শুধিয়েছিলাম, তুমি কি বলতে চাও? ছুটি কাটা চামচ নাড়তে নাড়তে বলেছিল, বলতে চাই না কোনো কিছু, কিন্তু আমি আপনার ব্যাপারে কোনো ভুল করিনি। সম্পূর্ণ স্বেচ্ছায় ভালো মন্দ বিচার করে নিন্দা অপবাদ সব কিছুর কথা ভেবে আপনাকে ভালোবেসেছি। যেসব মেয়ে শখের ভালোবাসা বাসে, আমি তাদের দলে নেই। আমার ভালোবাসা উপায়হীন, কম্পালসিভ। তারপর হঠাৎ মুখ নামিয়ে বলেছিল, একজন নামকরা ব্যারিস্টারের সঙ্গে তর্কে জিতব কিনা জানি না, তবে আমার মনে হয় আপনি আমাদের দুজনকেই ঠকাচ্ছেন। আপনি অতীতে বাস করছেন। একদিন যে ভালোবেসেছিলেন, একদিন যে বিয়ে করেছিলেন, সেই অতীতের স্মৃতিটা আমাদের বর্তমানে সমস্ত আনন্দটুকুকে, জীবনের সমস্ত স্বাদটুকুকে ঘোলা করে দিচ্ছে। এটা কি ঠিক? একটু পরে ছুটি আবার বলেছিল, একটা কথা বলবো সুকুদা। কথাটা হচ্ছে, আমাদের মধ্যে ৯৯% লোক অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের সুখ কল্পনা নিয়ে বাঁচি, মানে বাঁচতে চাই আর কি। আর এই বাসি ঠান্ডা অতীত ও জরায়ুর মধ্যে ঈষদুষ্ণ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে তাদের প্রত্যেকের বর্তমানটাই মারা যায়। কথাটা হালকা শোনাচ্ছে বুঝি, কিন্তু কথাটা হালকা নয়। বর্তমান মানে জাস্ট একটা মুহূর্ত নয়, শুধু এই মুহূর্তই নয়, বর্তমানে বিস্তৃতি অনেক। বর্তমান মানে সমস্ত জীবন, আপনার আমার সকলের প্রতি মুহূর্তের অস্তিত্ব। আমরা যদি প্রতিটা মুহূর্তই নিজেদের ফাঁকি দিই, একে অন্যকে ফাঁকিতে ফেলি, তাহলে সে জীবনে কি বাকি থাকে বলুন তো? জানি না কতক্ষণ এমন এলোমেলো ভাবনা ভেবে চলেছিলাম। হঠাৎ হুঁশ হলো লক্ষ্মণ সিংয়ের গলার স্বরে। হয়তো রোদে শুয়ে থাকতে থাকতে এক সময় চোখ বুজে এসেছিল। যখন চোখ খুললাম, দেখি ছুটি আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা হালকা ছাই রঙা সিল্কের শাড়ি পরেছে, গায়ে সাদা কার্ডিগান, ডান হাতের হাতাটা একটু গুটিয়ে তোলা, কালো ডায়ালের একটা ঘড়ি, বাঁ হাতে একটি কাকুন। ছুটি ফুলে ফুলে হাসছিল। আমি ধড়মড়িয়ে উঠে বসতে হাসি থামিয়ে বলল, কি হেনস্থা বলুন তো, সরি ভেরি সরি। আমি বললাম,
এর চেয়ে তরোয়াল হাতে একজন খোঁজা প্রহরী রাখলেই তো পারতে। তোমার উদ্দেশ্য যদি এই হয়, কোনো পুরুষ তোমার অন্দরমহলে পা দিতে পারবে না, তবে সেটাই আরো ভালো হতো। ছুটি আমাকে হাত ধরে টেনে তুলল, বলল, চলুন চলুন, ওপরে চলুন। জানেন, আজ সকালে কাজে যাওয়ার সময় চুল আঁচড়াতে আঁচড়াতে চিরুনিটা হঠাৎ হাত ফসকে মাটিতে পড়েছিল, তখনই জানি আপনি আসছেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললাম, আমি যে আসবো কি করে জানলে? তোমার কাছে তো অন্য কেউ আসতে পারতো। ওপরে সিঁড়িতে দাঁড়িয়ে মুখ ফিরিয়ে ছুটি চাইলো আমার দিকে, বলল, আমার জীবনে এখন শুধু একজনই আছে, সে আমার পরম পুরুষ। কথা জানি না, আপনি তো জানেনই, বর্তমান ছাড়া আমি আর কিচ্ছু জানি না। দরজা খুলে ছুটি আমাকে ওরকম সসম্মানে নিয়ে আসছে দেখে বিন্দুমাত্র অপ্রতিভ হলো না। বুঝলাম তার কাজ কেল্লা রক্ষা করা। আমি ঢুকতে সে বলল, পানি পিজিয়েগা? নেই। হাসছেন কেন? ওর কাছ থেকে জল চাওয়া এবং প্রত্যাখ্যাত হওয়ার কথা শুনে ছুটি আরেক চোট হাসলো, বলল, জানেন তো, এইবারই প্রায় সপ্তাহে অফিস, কত রকমের বাইরের লোক আসে যায়, তাইও এরকম করে, ভালোই করে। আমি একা থাকি আর আমার পাশে একটি বিহারি পরিবার থাকে। ভদ্রলোকের একটা ছোটোখাটো ব্যবসা আছে ডরান্ডুতে। বাইরের ঘরটাতে বই ঠাসা, দুটি চেয়ার, একটা ছোট টেবিল, টেবিল ক্লথ পাতা হালকা সবুজ রঙের, দেয়ালে ছুটির, মায়ের এবং জীবনানন্দ দাশের ফটো। এই ফটো তুমি কোথায় পেলে? চোখ নাচিয়ে বলল, পেয়েছি। জীবনানন্দ দাশের ভক্ত অনেককেই দেখেছি, প্রায় সকলেই ওর ভক্ত, কিন্তু তোমার কাছে প্রথম ছবি দেখলাম। কেন, রবীন্দ্রনাথের ছবি ছাড়া অন্য কারোর ছবি কি টাঙানো যায় না? রবীন্দ্রনাথের ওপর এত রাগ কেন? রাগ তো নয়, শ্রদ্ধা করি। আমার ঠাকুমাকে যেমন করতাম, তার সঙ্গে সম্পর্কটা ভালোবাসার নয়। দুঃখের কথা এই যে বাঙালিদের কালচারটা রবীন্দ্রনাথে এসেই থেমে গেছে। তারপর যা তারা করেছে, বলেছে, লিখেছে, সমস্তটুকু সম্বন্ধেই একটা কিছু নয় ভাব। আমি বলছি না যে এখন বাংলায় দারুণ কিছু লেখা হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট যা লেখা হচ্ছে তার সঙ্গে আজকের জীবনের যোগ আছে। আমি আজকের কথা জানি, আজকের ভালোবাসাকে দাম দিই। আপনি হয়তো এ কথা বললে দুঃখ পাবেন, কিন্তু কি বলুন তো, দেখি তো রবীন্দ্রনাথের ফটোর প্রতি বাড়িতে সানমাইকা, সাবান ও খাওয়ার টেবিলের মতো আজকাল একটা ফ্যাশনেবল আসবাব হয়ে গেছে। আপনি কি মনে করেন যারাই গুরুদেবের ছবি টাঙিয়ে রাখেন, যারাই দরজায় শান্তিনিকেতনী পর্দা ঝোলান, তারাই সংস্কৃত? তারাই একমাত্র লোক যারা কালচার গুলে খেয়েছেন? তোমার সঙ্গে ঝগড়া করে পারবো না। চেষ্টাও করবেন না। চা খাবেন? না, এত বেলায় চা খাবো না। ছুটি তার প্রহরীকে ছুটি দিয়ে দিল, বলল, বিকেলে এসো। বৃদ্ধা চলে গেলে ছুটি বলল, আমি এখন রক্ষীহীন, অরক্ষিতা। আমি এখন আপনার, এখন আপনাকে বাধা দেওয়ার কেউ নেই। চান করনি? না, আমি তো জানি না আপনি আসবেন। হাত থেকে চিরুনি পড়ল বলেই তো আর আমি গণক নই যে ওই 7 সকালের ঠান্ডায় চান করে ফেলবো। তা এক্ষুনি চান করে নেব, 5 মিনিট লাগবে। আপনি চান করবেন না? আমার এত বেলায় ঠান্ডা জলে চান করা ঠিক হবে না। ঠান্ডা জল কেন, এক্ষুনি গরম জল করে দিচ্ছি। না, কিচ্ছু করতে হবে না, তুমি আমার সামনে একটু চুপ করে বসো তো। এই বসলাম বলে ছুটি এসে আমার সামনে চেয়ারে বসলো। ওর কপালে ছোট্ট ছোট্ট চুল লেপ্টে ছিল, 2 কানে দুটো কালো পাথরের দুল পড়েছিল, ভারী সুন্দর দুল দুটি। চোখে হালকা করে কাজল লাগিয়েছিল, বড় করে কালো মাদ্রাজি সিঁদুরের টিপ পড়েছিল।
আমি অপলকে ওর দিকে চেয়ে রইলাম। কি যে ভালো লাগে কি বলবো। ওর কাছে এলে, ওর সঙ্গে দেখা হলে, ওর মুখোমুখি বসলে ভালো লাগে যেন আমি কেমন মরে যাই। ছুটিও অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। ভাবতেই পারছি না যে আপনি সত্যি সত্যি এসেছেন, আমার ঘরে বসে আছেন। কিন্তু একটু জানিয়ে আসবেন তো, কিছুই রান্না করিনি আজ। কি খাওয়াই বলুন তো আপনাকে? আমি কোনো জবাব দিলাম না। ছুটি বলল, চুপ করে আছেন যে? ভাবছি জীবনানন্দ দাশের পর কার ছবির টান হবে দেওয়ালে তুমি। বাবা, আপনি এখনো ভাবছেন এ নিয়ে? রবীন্দ্রনাথের ছবি না টানিয়ে কি এমন অন্যায় করে ফেলেছি? না, তা নয়, তবে ভাবছি। এক্ষুনি যদি জানতে চান তো বলতে পারি, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবি, তারপরে তুষার রায়ের ছবি। আমি সমালোচক নই, পণ্ডিতও নই। আমার পছন্দ অপছন্দ নেহাত একজন সিনিয়র পাঠিকা হিসেবে, অতি সাধারণ পাঠিকা হিসেবে। আপনি হয়তো বলতে পারেন কাব্য বিচারে এদের চেয়ে বড় বড় কবি আছেন, কিন্তু আমি ওদের লেখা ভালোবাসি। কেন জানেন? ভালোবাসি এই জন্য যে ওরা ভণ্ড নন। দে আর অলওয়েজ ট্রু টু দেয়ার ফিলিংস। আমাদের পিতামহদের জেনারেশনে পিছল ব্যাঙের গায়ের মতো ঠান্ডা ভণ্ডামির পর এরা একটা উষ্ণ জৈবিক প্রাণবন্ত অভিজ্ঞতা। ওদের কাউকে আমি চিনি না। ভবিষ্যতে ওরা আমার এক্সপেকটেশন ফুলফিল করবে কি না তাও জানি না, কিন্তু বর্তমানে তারা করেছে। ওদের লেখা পড়লে মনে হয় আমাদের জেনারেশনের কেউ কিছু শিখছে। যা দেখেছেন, যা বুঝেছেন, তাই নিখাদ অনুভূতিতে ব্যক্ত করেছে। আমার নিজের মতে দিস ইজ এ গ্রেটফুল থিং। আপনার হিংসে হচ্ছে? হিংসে কেন হবে? কোথায় অখ্যাত আমি আর কোথায় ওরা। তবে তোমার কথা শুনে আশ্চর্য লাগছে আমার, কারণ আমারও ওদের দুজনের লেখা খুব ভালো লাগে, এবং তুমি যে কারণ বলছো সে কারণই। আমি জানি না, তবে আমার মনে হয় এই লেখা টেখা সম্বন্ধে অস্কার ওয়াইল্ড পিকচার অফ ডারিয়ান প্রের ভূমিকায় যা বলেছিলেন তা আজও সত্য। আপনি বলবেন হয়তো অল্প বিদ্যা ভয়ঙ্করী, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন, তাই আমার অল্প বিদ্যায় যা বুঝি, যা ভালো লাগে তাই বললাম। আমার মতামত তো ছাপা হয়ে কোথাও আর বের হচ্ছে না। চলুন ভেতরের ঘরে যাই, আপনি হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, আমি চট করে চান করে নিচ্ছি। ভেতরের ঘরটা ছুটির শোবার ঘর। একটা ছোট্ট সোফা সেট, পরিষ্কার বেড কভার পাতা আছে টান টান করে। এই ঘরেও অনেক বই, এক কোনায় একটা আলনা। ছুটি বলল, যান, তোয়ালে আছে, সাবান আছে, হাত মুখ ধুয়ে আসুন। বেচারি, আমার জন্য কত কষ্ট। দারোয়ানের চোপাইতে ছাড় পোকা ছিল না? কি ছিল না? থাকলেও কামড়ায়নি। বাথরুম থেকে বেরিয়ে দেখি ছুটি বাইরের শাড়ি ছেড়ে ফেলে একটা হলুদ আর লাল শান্তিপুরের ডুরে শাড়ি পরে ফেলেছে। ওই জেঠিমা পিসিমারা যেমন করে শাড়ি পরতেন না, তেমন করে। কি মিষ্টি যে দেখাচ্ছে ছুটিকে, কি বলবো। অমন করে তাকিয়ে আছেন দেখছি, কি হলো? চান করবো বলে শাড়ি ছাড়লাম। এদিকে এসো তো। ছুটির চোখ দুটো ভালো লাগায় উজ্জ্বল হয়ে উঠল। মুখে বলল, না, আসবো না। ওর গলায় খুশি ঝরে পড়ল। আমি এগিয়ে গিয়ে ছুটিকে বুকের মধ্যে নিলাম। ছুটির নরম ভিজে মিষ্টি ঠোঁটের সমস্ত স্বাদু স্বাদ ও উষ্ণতা আমার ঠোঁট দিয়ে শুষে নিলাম। ভালো লাগায় ছুটি আমার বুকের মধ্যে শিউরে উঠতে লাগলো। দেখি আমার দারুণ পায়রা দুটি, দেখি একটু। অসভ্য, মুখে অসভ্য বলে ওর কাজল মাখা চোখে এক অনামা অসভ্য আশ্লেষণের নিমন্ত্রণ জানালো। ওর জামার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ওর রেশমি কোমল স্নিগ্ধ শান্তি ভরা সুঢল বুক আমার হাতের সমস্ত পাতা দিয়ে ধরলাম। আমার গা কাটা দিয়ে উঠল ভালো লাগায়। ছুটি মুখ নামিয়ে ফেললো লজ্জায়।
আমি ছুটির কবুতরের লালচে ঠোঁটে আমার কালো ঠোঁট ছোঁয়ালাম। ছুটি থর থর করে কাঁপতে লাগলো। ভালো লাগায়, ভীষণ এক ভালো লাগায়। এই শীতের নিস্তব্ধ ছায়া পড়া মধ্যাহ্ন ছুটির ও আমার সমস্ত একাকিত্ব, সমস্ত শৈত্য শুষে নিয়ে আগুনের ফুলকির উষ্ণতার ফোয়ারের মতো কি এক দারুণ অনুভূতি আমাদের মনের মধ্যে উচ্চারিত হলো। ছুটি অস্ফুটে বোঝা চোখে বলতে লাগলো, অসভ্য, 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 আর না, এখন আর না। আমি দেখলাম উত্তেজনায় ছুটির হাঁটু কাঁপছে থর থর করে। ছুটিকে নিয়ে এসে আমি ওর খাটে বসিয়ে দিয়ে ওর চোখের পাতায় চুমু খেলাম। ওকে বকে নিয়ে বসে রইলাম। তারপর বললাম, যাও চান করে এসো তাড়াতাড়ি, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। ছুটি উঠল না। আরো অনেকক্ষণ আমার বুকে মাথা এলিয়ে ও বসে রইল। ছুটি যখন চান করছিল, আমি ছুটির ঘরের মধ্যে পায়চারি করছিলাম, বই দেখছিলাম, নাড়ছিলাম, চাড়ছিলাম। ছুটির ড্রেসিং টেবিলের ড্রয়ারের ওপরে একটা বই ছিল, কবিতার বই। কবিতা ঠিক নয়, ছড়ার বই। তুষার রায়ের লেখা, নাম গাঁটছড়া। বইটা হাতে তুলতেই পেজ মার্ক হিসেবে একটা ছোট্ট চিঠি চোখে পড়ল। যে লিখেছে তার হাতের লেখাটা অশিক্ষিতের মতো, অনেক ইংরেজি শব্দ ব্যবহার করেছে। ছুটি, হিনু রাঁচি, বিজুদা তোমাকে এই ইনভিটেশন পাঠাতে বলল। কামিং রবিবারে আমরা সকলে গৌতমধারা পিকনিকে যাচ্ছি। পিঙ্কু ও মিলিও যাচ্ছে। আমাদের সকলেরই সিনসিয়ার ইচ্ছা যে তুমিও চলো। আমাদের কোম্পানি যদি বোরিং না লাগে তাহলে অবশ্যই এসো। শনিবার বিকেলে তোমার ওখানে যাব, তখন ডিটেলসে কথা হবে। তোমাকে সেদিন বিকেলে দেখলাম, রিক্সা করে আমাদের অফিসের সামনে দিয়ে যাচ্ছিলে। একটা পিঙ্ক শাড়ি পরেছিলে, তোমাকে খুব ড্যাশিং দেখাচ্ছিল। তুমি জানো না তুমি ক্যাজুয়ালি কত লোককে মার্ডার করো। বাই, সি ইউ সুন, ইয়োর্স রুদ্র। কেন আমার ওরকম মনে হলো জানি না, আমার মনে ভীষণ ভয় হলো। ঘরের কোথাও সাপ দেখলে লোকে যেমন আটকে ওঠে, আমি তেমনই আটকে উঠলাম। সে সাপ দারাস কি কুকড়ো তা আমার জানা নেই, কিন্তু এই চিঠির মধ্যে সাপের গায়ের গন্ধ পেলাম আমি। মনে হলো সাপটা আমার সব হারানোর দিনে হঠাৎ পাওয়া সুখের বুক ভরা উষ্ণতার একমাত্র পাখিটিকে গ্রাস করার জন্যে এই শীতের দিনে বিশ্রাম নিচ্ছে, যাতে শীত কাটলে, ফাগুন হাওয়া বইতে শুরু করলে সে এই পাখিটার দিকে হা বাড়াতে পারে। বাথরুমের ছিটকিনি খোলার আওয়াজ হতেই আমি চোরের মতো বইটা নামিয়ে রাখলাম। কেন আমার নিজেকে চোর চোর লাগলো আমি জানি না, কিন্তু লাগলো। আমি ছুটিকে জিজ্ঞেস করতে পারতাম, ছেলেটিকে কি করে, পিঙ্কু মিলিকে, কিন্তু আমার মনে হলো সেসব নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাবে। আমার কোনো অধিকার নেই ছুটিকে তার বন্ধু বান্ধবীদের প্রসঙ্গে কিছু শুধোবার। ছুটি সহজ চোখ তুলে আমার দিকে চাইল। ওর সমস্ত শরীর থেকে সাবানের গন্ধ বেরোচ্ছিল। চোখ দুটি আরো উজ্জ্বল লাগছে। সমস্ত মুখে একটা স্নিগ্ধ প্রশান্তি। তাড়াতাড়ি চুল ঠিক করে ঠোঁটে গালে একটু ভেজলিন বুলিয়ে নিয়ে আইব্রো পেন্সিল দিয়ে ভুরুটা ঠিক করে নিয়ে বলল, চলুন চলুন, খাবেন চলুন। খাবার ও রান্নাঘরের বন্দোবস্ত করে নেওয়া হয়েছে পাশের বারান্দায়। খুব আলো আছে বারান্দাতে। তাড়াতাড়ি খাবার গরম করে নিয়ে টেবিলে রাখলো ছুটি। ছুটির হাতে রান্না তো আর কখনো খাননি, খেয়ে দেখুন। দেখছেন তো কত গুণ আমার। ধনে পাতা সর্ষে দিয়ে কই মাছের ঝোল রেঁধেছিল ছুটি, পালং শাকের তরকারি, হিং দিয়ে ছোলার ডাল এবং স্যালাড। আচারের টিনটা বের করলো। আপনার ওখান থেকে ফিরে এসে শহর খুঁজে এই আচার কিনেছি। ও কি,
সব মাছই তো আমাকে তুলে দিলে, তুমি কি খাবে না? ও বলে চোখ বড় বড় করে ছুটির ধমক দিল আমাকে। বলল, যা বলছি লক্ষ্মী ছেলের মতো শুনুন। খান তো আপনি, রোজ যে আসছেন, আমার কত সৌভাগ্য আজকে। থাক, বানিয়ে বলতে হবে না। ও অবাক হয়ে তাকালো আমার দিকে, বলল, কেন এ কথা বলছেন কেন? আমার সৌভাগ্য নয় কি? আমি হয়তো আসি না, আর আসিও নি কখনো। তোমার কত বন্ধু বান্ধব দাদারা আছেন, তারা তো রোজই আসেন। আমার অভাব বলে তো কিছু বোধ করনি তুমি। কখনো কি করেছো? কিন্তু আমি করি, সব সময় করি, বিশ্বাস করো, সত্যিই করি। নুনের পাত্রের ছোট্ট চামচ দিয়ে হিজিবিজি কাটতে কাটতে ছুটি আমার দিকে তাকালো। তারপর বলল, মাঝে মাঝে মনে হয় আপনি ভীষণ বোকা, কিন্ডারগার্ডেনের ক্লাসের ছাত্রের চেয়েও বোকা। আমার কাছে অনেকে আসে, এখানে এসে অনেকের সঙ্গে আমার আলাপও হয়েছে, ছেলে মেয়ে সকলের সঙ্গে। আপনাকে তো বলেছি আমি বর্তমান বিশ্বাস করি, ভবিষ্যতে কখনো আপনাকে পাবো কি না এই ভেবে গোমরা মুখে আমার বর্তমানটাকে আমি মাটি করতে চাইনি। আমি হেসেছি, আড্ডা মেরেছি, পিকনিক করেছি, তা বলে কি আপনি মনে করেন আপনি মুছে গেছেন আমার জীবন থেকে? সুকুদা, আপনি বড় ব্যারিস্টার হতে পারেন, লেখক হতে পারেন, কিন্তু মেয়েদের মন এখনো আপনার বোঝা হয়নি। এ জন্মে হবে বলেও আশা করি না। আমার কাছে অনেকে আসে, আমি অনেককে চিনি, তবে আপনার এটুকু জানা উচিত সুকুদা, যে তারা আপনার মতো কেউ নয়। তারা আসে, বসবার ঘরে বসে চা সিগারেট খায়, চলে যায়। আপনি একমাত্র লোক যিনি আমার শোবার ঘরে এলেন, আমার খাটে বসলেন। ঘরে ও খাটে বসা ছাড়াও আপনার অধিকার আরও অনেক বেশি, তা আপনি জানেন। আপনি আর অন্যরা যে সমান নয়, এ কথা আমার বলতে হচ্ছে দেখে খারাপ লাগছে আমার। আপনি যে কীরকম অদ্ভুত। আমি খেতে খেতে ছুটির টেবিলে রাখা বা হাতের ওপর হাত রাখলাম। খাও, তুমি খাচ্ছ না কেন? আচ্ছা সুকুদা, কোনোদিন আমি যদি আপনার মতো করে অন্য কাউকে চাই, তাহলে কি আপনি রাগ করবেন? আমি জবাব দিলাম না, বললাম, তোমার সব প্রশ্নের জবাব তো তুমিই দাও, এই প্রশ্নের জবাবটাও দাও। প্রশ্নটা বোধহয় ঠিক হলো না। এ কথা বলা ঠিক নয় যে আপনার মতো করে কাউকে ভালোবাসতে পারবো আমি। আসলে কি বলুন তো, প্রত্যেকটা সম্পর্কই বিভিন্ন, তাদের প্রকৃতি, তাদের ডাইমেনশন সব বিভিন্ন। তাই এক সম্পর্কের সঙ্গে অন্য সম্পর্কের তুলনা বোধহয় কখনো করা উচিত নয়, তাই না? ঠিক তাই। থাক এসব কথা, আপনি আজ থাকছেন তো? না না, আমায় খেয়ে উঠে বাস ধরতে ছুটতে হবে। যদি থাকতাম তবে তোমার কাছে আজ নিজেই কিছু চাইতাম, কিন্তু বিশ্বাস করো, এই চার দেয়ালের মধ্যে আনন্দ আমার ভালো লাগে না। ছুটি মুখ তুলে চাইল। ঠিক বলেছেন, আমার কিন্তু তাই মত ছিল ছোটবেলা থেকে। প্রত্যেক মেয়েরই জীবনে মিলিত হয় কোনো না কোনো পুরুষের সঙ্গে। সারা জীবনে কত শতবার মিলিত হয়, কিন্তু প্রথমবারের মিলনই একমাত্র মিলন যা চিরদিন মনে থাকে। জানেন সুকুদা, আমার ভাবলে হাসি পায়। প্রত্যেক বিবাহিত মেয়ে ফুলশয্যার দিনে অনেক রজনীগন্ধার গন্ধের মধ্যে, নতুন বিছানার নতুন চাদরের ইরিটেটিং গন্ধের মধ্যে, ডাই করা উপহারের মধ্যে জীবনে প্রথমবার মিলিত হয়। যেমন বয়স হলে বিয়ে করতে হয়, যেমন বিয়ে করলে লাল চেলি পরতে হয়, অভ্যাগতদের রাধা পল্লবী, ফ্রাইড রাইস ও ফিশ ফ্রাই খাওয়াতে হয়, তেমন ওই নতুন বিছানায় শুয়ে আনকোড়া কোনো বরের কাছে কুমারিত্ব খোয়াতে হয়। সত্যি ভাবা যায় না। শীতকাল হলে শার্টিনের ওয়ার দেওয়া লেপ গায়ে শুতে হয়, দরজা জানালা খোঁচা খাঁচ সব সন্তর্পণে বন্ধ করে। গরমকাল হলে বাই বাই করে পাখা ঘোরাতে হয়। বুঝলেন, আমার ভাবলেই খারাপ লাগে, বিচ্ছিরি লাগে। আপনি যা বলেন সত্যি,
তা তো সত্যি। সত্যি তুমি দেখো সত্যি কিনা। কোনো ঘরের মধ্যে নয়, সূর্যকে সাক্ষী রেখে একদিন আমি আকাশ বাতাস ফুল পাখি সবাইকে সাক্ষী রেখে তোমার সঙ্গে মিলিত হব। যেদিন হব তুমি যতদিন বাঁচবে, যতদিন ভাবতে পারবে, ততদিন সেই মুহূর্ত, সেই দিনটি স্মৃতি তোমার মনে তোমার শরীরে লেখা থাকবে। তুমি দেখো লেখা থাকবে। ছুটি শিউরে উঠল উত্তেজনায়, তারপর হেসে ফেলল, বলল, খেতে পাচ্ছি না, আমি এমন এক্সাইটেড হয়ে গেছি। আপনি এমন করে বললেন না যেন নরমান্ডি অভিযানে যাচ্ছেন। বোকা, এসব কথা মুখে বলতে নেই, যা করবেন তা করে দেখাবেন। মুখে এসব একেবারেই বলতে নেই, বলা মানা। ওর বা হাতের পাতা আমার ঠোঁটের সামনে ধরল। ওর ফিনফিনে হাতের পাতার নরম গোলাপি রঙে আমার চোখ ধেঁধে গেল। একটা গোলাপি ছায়ায় আমার চোখ ভরে গেল। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশেপাশে সাউন্ডগুলো একটু অগ্রাহ্য করে উপন্যাসটিতে মনোযোগ দিন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে অবসর সময় তারা এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। আপনার একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো নতুন নতুন গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উৎসাহিত করবে।